তো আমরা মিয়ানমার এবং আরাকান আর্মিদের যে অবস্থান দেখছি, আরাকান আর্মিরা তো রোহিঙ্গাদেরকে রোহিঙ্গা বলেই স্বীকার করে না, তারা বলে মুসলিম জনগোষ্ঠী। মিয়ানমারের অবস্থাও সেই একই, তারা যে নাগরিকত্বটাও তারা দিতে চায় না, স্বীকৃতি দিতে চায় না। মানে আসলে কে তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যাপারে কে বাংলাদেশকে সহায়তা করতে পারে, বা এই জনগোষ্ঠীকে কারা ফিরে নিবে? ধন্যবাদ জাকির ভাই, এবং ধন্যবাদ দিলার আপা, এবং দূরে এবং কাছে যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। আসলে এটা হচ্ছে এমন একটা ব্যাপার, একদিকে খুবই মানবিক, আরেকদিকে এটা বাংলাদেশের জন্য রীতিমতো বাংলাদেশের উপর একটা জুলুম। এই দীর্ঘ সময় ধরে, ধরেন প্রায় 9 বছর ধরে, প্রথমে তারা এসেছিল 7 লক্ষ মানুষ, এখন তারা কোনো হিসেবে 12 লক্ষ প্লাস, কোনো একটা হিসাবে 16 লক্ষ আছে আর কি। এখন হচ্ছে এই যে এতটা মানুষ দের হচ্ছে গিয়ে অর্থনৈতিক দায়িত্ব, তাদের নিরাপত্তার দায়িত্ব ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো মিলিয়ে বাংলাদেশের মতো একটা অর্থনৈতিক দেশের উপরে এটা একটা রীতিমতো নির্যাতন। কারণ বাংলাদেশের নির্যাতন সয়ে আসতেছিল, এখন এইটা সয়ে আসতে আসতে আমার মনে হয় তাও একটা ব্যাপার ছিল আর কি। কিন্তু এখন যেটা হয়ে গেছে, পৃথিবীতে তো আরও সংকট আছে, রোহিঙ্গা সংকট সহ। বিশেষ করে দাতা দেশগুলো, তাদের একটা ভালো গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন ছিল, যে কারণে বাংলাদেশ পারছে। হ্যাঁ, বাংলাদেশ তো নিজের টাকা দিয়ে ওদেরকে খাওয়ায় নাই। হ্যাঁ, এখানে হচ্ছে না পৃথিবীর বিভিন্ন দেশ, জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন সংস্থা, এনজিও, তারা এখানে হচ্ছে নানাভাবে এদেরকে মানে পালনের ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করছে। এখন সেই দেশগুলোর তো হচ্ছে সহায়তা করেছে নাকি একটা চাপ ছিল আন্তর্জাতিক তাদেরকে জায়গা দেওয়ার জন্য, কোনটি আসলে? না, দুটোই সহায়তাও করছে তারা, ঠিক আছে, শুধু চাপ না, সহায়তা তো অবশ্যই সহায়তাও করছে, চাপও আছে তাদের, আবার সহায়তা তারা করছে। আমি সহায়তার অংশটা দেখাচ্ছি, চাপের অংশটা একটু পরে যাচ্ছি। কিন্তু এখন যেটা হচ্ছে বার্নিং কোশ্চেন হয়ে গেছে বা বিপদ হয়ে গেছে, সেটা হচ্ছে পৃথিবীতে আরও অনেক সংকট তৈরি হওয়ার কারণে এখন তো তাদের মনোযোগ এখান থেকে চলে যাচ্ছে। তারা কিন্তু এখানে এখন ফান্ড কমায় দিচ্ছে, সহায়তা ফান্ড কমায় দেবে। যখন সহায়তা ফান্ড কমায় দেবে, তখন বাংলাদেশের জন্য এই জায়গাটা, বাংলাদেশের ভর্তুকি তখন বাড়তে থাকবে, এখানে সহায়তা কমতে থাকবে, বাংলাদেশের চাপ বাড়তে থাকবে, অর্থাৎ বাংলাদেশের খুবই বিপজ্জনক। ফলে এই 1 বছরের মধ্যেই বাংলাদেশের প্রয়োজন হচ্ছে এই ব্যাপারটা একটা সেটেলমেন্ট করা, ঠিক আছে। এখন বাংলাদেশ যদি সেটেলমেন্টটা না করতে পারে, তাহলে এখনও যে পরিমাণ হচ্ছে সহায়তা পাচ্ছে তার হচ্ছে কি অর্ধেক বা তার নিচে নেমে আসতে পারে। তাহলে বাংলাদেশের দ্বিগুণ বা 3 গুণ পরিমাণ হচ্ছে গিয়ে লাগবে, প্রায় 12 লক্ষ মানুষকে হচ্ছে তার হচ্ছে দায়িত্ব নিতে হবে আর কি। খাওয়া, পড়া, থাকা, সব চিকিৎসা থেকে শুরু করে সমস্ত দায় দায়িত্ব বাংলাদেশের পূর্ণাঙ্গভাবে নিতে হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং আগামী এই বছরে তার লাগছে বাংলাদেশ কেন এই দায় একা নেবে? বাংলাদেশ কেন দায়িত্ব একা নেবে সেটাকে দেখার বিষয় আছে। এতদিন একা নেয় নাই কেন? এখন যারা দাতা গোষ্ঠী তারাও তো অনেক টানের মধ্যে আছে, তাদের আরেক জায়গায় নতুন ফ্রন্টে তাদেরকে হচ্ছে মিয়ানমার নিচ্ছে না, আরাকান আর্মি এটা কেউ নেবে না। এইটাই হচ্ছে কি আমরা হচ্ছে কি প্যাচের মধ্যে পড়ে গেছি, আমরা একদম শুরু থেকে প্যাচের মধ্যে পড়ে গেছি। যখন তারা আসা শুরু করেছে, বিশেষ করে 17-18 সালে, তখন বাংলাদেশের জনগণের কিন্তু সেন্টিমেন্টটা অন্যরকম ছিল, ঠিক আছে। তখন কিন্তু খুবই তারা ইমোশনাল ছিলেন রোহিঙ্গাদের উপরে। এখন তারা রোহিঙ্গাদেরকে হচ্ছে গিয়ে নেগেটিভলি দেখছেন, বা দেখা যাচ্ছে একজন আরেকজন কোনো ভুল করলে তাকে বলতেছে, দুষ্টামি করে বলছে, এই তুমি একটা রোহিঙ্গা, এভাবে কথা বলতেছে আর কি। আমি বিভিন্ন সময় শুনি রাস্তাঘাটে আর কি, রিক্সা চালকরা ঢাকাঢাকি করলে একজন একজনকে বলতেছে, এরকম একটা ব্যাপার আছে। এখন তারা বোঝা মনে করতেছে, কিন্তু যখন এসেছিলেন, যখন তারা ঢুকা শুরু করেছেন, তখন বাংলাদেশের স্ট্যান্ডটা কী ছিল, ঠিক আছে, অনেক মানবিক স্ট্যান্ড ছিল, রাষ্ট্রেরও ছিল, জনগণেরও ছিল। কিন্তু তারা তখন মনে হচ্ছিল এটা খুব টেম্পোরারি একটা ব্যাপার, কিন্তু এটা খুব টেম্পোরারি বিষয় না। এবং বাংলাদেশ এটা রিড করতে তখনও ভুল করছে, এখনও ভুল করে। এটা কি কোনো প্ল্যান্ড? এটা প্ল্যান্ডের মধ্যে না, শুনেন সোজা সাপটা কটা, খুব ঐতিহাসিক ব্যাপার, লম্বা আলোচনা হয়ে যায়, আপা অনেক ভালোভাবে বলতে পারবেন। ঐতিহাসিকভাবে এই জনগোষ্ঠীটা মায়ানমারের যে মূলধারা তার সাথে মিলে যায় নাই রাজনৈতিকভাবে, এটা কথা মনে রাখবেন। আপনি বলছেন আপনার আলোচনায় যে আরাকানরা এদেরকে মুসলিম জনগোষ্ঠী বলছে, না, এটা ঠিক না। আরাকানরা এদেরকে বাঙালি বলছে, ওরা মনে করে এরা হচ্ছে বাংলার মানুষ, বাঙালি এরা। এবং আপনি আরো খবর নিয়ে খোঁজ নিয়ে দেখবেন, মিয়ানমার বলছে বাঙালি এবং অবৈধ অভিবাসী, কিন্তু আরাকান বলছে মুসলিম। মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে কিন্তু নানা রকম মুসলিম রয়েছে, ঠিক আছে, নানা রকম মুসলিম রয়েছে।
সেই মুসলিমদের সাথে কিন্তু অতটা মানে ঝঞ্ঝাট নেই। ঝঞ্ঝাটটা হচ্ছে কিন্তু এই রোহিঙ্গা মুসলিম যারা আছে তাদের সাথে ঝঞ্ঝাটটা তৈরি হয়েছে। কারণ এই মিয়ানমারের এরা বারবার কিন্তু হচ্ছে গিয়ে নানা রকম ভুল সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিকভাবে, এবং তাদের মধ্যে তো না তৈরি হয়েছে নেতৃত্ব, না তৈরি হয়েছে বিষয়। এরা দেখবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ঠিক আছে, তারা হচ্ছে সমর্থন করে বসছিল হচ্ছে ব্রিটিশকে, আর পুরো মায়ানমারের জনগোষ্ঠী তারা মঙ্গলয়েড বলে তারা সাপোর্ট করে বসছিল জাপানকে। এই জায়গায় যে সংকট, যখন মিয়ানমার স্বাধীন হয়ে গেল, তারা তখন বললো যে তোমরা তো হচ্ছে কোলাবরেটর ছিলা, তোমাদের দায়িত্ব আমরা নেব না। অর্থাৎ একদম শুরু থেকেই এদের হচ্ছে গিয়ে মূলধারায় মিলে যায় না। আবার যখন দেশ ভাগ হচ্ছে তখন তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমরা কী করবা, বলছে আমরা পাকিস্তানে যাবো, আমরা পাকিস্তানের সাথে যুক্ত হবো আর কি, আমরা হচ্ছে এই মিয়ানমারের সাথে থাকবো না। দ্বিতীয় দফা তাদের। আর ঠিক রিসেন্টলি যে ঘটনাটা ঘটায় ফেলছে তারা, খুব বিপজ্জনক, এটা গত 3 বছরের মধ্যে যে ঘটনাটা ঘটাইছে রোহিঙ্গারা, সেটা হচ্ছে মিয়ানমার আবার একটা ট্র্যাপ করছে, যেটা আপা একটু বলছেন, ঠিক আছে, একটা ট্র্যাপ করছে, তোমরা আমার সাথে যুদ্ধ করো। কারণ এখন রাখাইন প্রদেশ আর মিয়ানমারের দখলে নাই, তার 90%, প্রায় 90% চলে গেছে আরাকানের দখলে। ফলে ও বলে না যে 3 লক্ষ নিব, 4 লক্ষ নিব, নিয়ে আসলে রাখবে কোথায়? ইভেন কি কোথা দেশে ঢুকাবে, যে এই বর্ডার দিয়ে ঢুকাবেন সেই বর্ডারটাও তো আপনার না, মিয়ানমার সরকারের না, ঠিক আছে, সেই বর্ডারও চলে গেছে আরাকান বিদ্রোহীদের হাতে। সে হলো কোথার থেকে নেবে? তাদেরকে প্লেনে করে ডেঙ্গুনে নিয়ে যাবে? আন্তর্জাতিক চাপ বা কোনো একক চুক্তি অনুযায়ী তারা নেবে না, আরাকানরা ওইটা মানবে না তারা। তো ফলে এই ক্রাইসিস সিচুয়েশনে যেটা হচ্ছে যে আমরা হচ্ছে মিয়ানমারের সাথে আলাপ চালাচ্ছি, কিন্তু বাস্তবে কিন্তু দেখবেন মিয়ানমার একটা লোককে নিতে পারবে না, নেওয়ার মতো জায়গায় তার না। সে বলুন যে একটা কৌশলের খেলা খেলছে রোহিঙ্গাদের সাথে, রোহিঙ্গা নেতাদের সাথে এটা খেলছে। তারা বলতেছে, কারণ তারা তখন পারতেছে না আরাকানদের সাথে, তারা বলতেছে, এবং তারা অলরেডি ইনভলভ হয়ে গেছে রোহিঙ্গারা, যে তোমরা আসো মিয়ানমারের সেনাবাহিনীর সাথে সহযোগিতা করো, আমরা দুজন মিলে মিয়ানমার আর রোহিঙ্গা মিলে আমরা হচ্ছে রাখাইন থেকে আরাকানদেরকে তাড়াই। এই ট্র্যাপে কিন্তু ওরা পড়ে গেছে। পড়ে যাওয়ার কারণে কি হয়েছে, মানে এটা আরও বিপদ হয়েছে। আরাকানরা বলে যে কোনোভাবেই আমরা ওদের সাথে হচ্ছে গিয়ে কোলাবোরেশন করবো না, আমি কোনোভাবেই ওদেরকে মানি না, ওদের কোনোভাবে মানবো না। এখন এরকম একটা চাপ থেকে কীভাবে বেরিয়ে আসবে? আসলে একটা বাংলাদেশ ধরেন, চীনের একটা হিউজ ইনভেস্টমেন্ট বাংলাদেশে আছে, হ্যাঁ, চীন কিন্তু এখনও হচ্ছে খুব টেনশনে থাকে বাংলাদেশে তার ইনভেস্টমেন্টগুলো রক্ষা করা নিয়ে। কারণ এটা সে করে বসছে হচ্ছে বিগত 17 বছরে শেখ হাসিনা শাসনের আমলের মধ্যে। ফলে সে অনেকখানি ফ্লেক্সিবল, যেহেতু তার ইনভেস্টমেন্টগুলো এখানে এখনও জায়গা মতো আসে না, অনেক টাকা পয়সা ফেরত পাওয়ারও কথা তার। কিন্তু এত কিছুর পরও দেখবেন যে ওই আমলের সরকারের সাথে এই আমলের সরকারের ক্ষেত্রে রোহিঙ্গার প্রসঙ্গে এক ধরনের মিয়ানমারের প্রতি হচ্ছে ইনক্লাইনেশন আছে হচ্ছে গিয়ে চায়না বরাবরই দেখা যায় যে এই প্রশ্নে এসে হয় নিশ্চুপ থাকে, নাহলে মিয়ানমার জান্তা সরকারকে সমর্থন করে। আবার অপর দিকে আপনি দেখবেন যে রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রথম দিকে আমেরিকা খুব সফট কর্নার দেখিয়েছিলেন, এবং এটা দেখানো এবং সব কিছু মিলে মায়ানমারে তো প্রায় প্রত্যেক প্রদেশেই বিদ্রোহ আছে, প্রায় প্রত্যেক প্রদেশেই এই হচ্ছে গিয়ে সশস্ত্র সংগ্রাম করতেছে, কারেন্ট বিদ্রোহ থেকে শুরু করে কাচিন থেকে শুরু করে সব জায়গায় তার একই রকম ঝামেলা আছে। এই ঝামেলাগুলো আবার আমেরিকা খুব এনজয় করে, যেহেতু মানে ইউনাইটেড মায়ানমার গভর্নমেন্ট হচ্ছে গিয়ে প্রো চাইনিজ। ওই জায়গাতে কিন্তু আবার একটা বিপদ তৈরি করে রাখছে ট্রাম্প সাহেব। এইবারের আগে যখন ক্ষমতা আসছেন তিনি একটা বার্মা অ্যাক্ট তৈরি করে রাখছেন। এই বার্মা অ্যাক্ট কিন্তু একটা বড় ধরনের জিও পলিটিক্যাল থ্রেট বাংলাদেশে। এই থ্রেটকে কেন্দ্র করে আপা কিন্তু কিছু ইঙ্গিত দিচ্ছেন তার আলোচনায়, ঠিক আছে, সেই ইঙ্গিত দিচ্ছেন যে ওরা আসে, অতিথিরা আসে, ঠিক আছে, বে অফ বেঙ্গল নিয়ে তারা হচ্ছে নানান রকম হচ্ছে চলাফেরা করে। আমি আপনার কাছে আসতে চাই, এই সব কিছু মিলিয়ে কিন্তু হচ্ছে বাংলাদেশের জন্য এটা হচ্ছে খুব বিপদ। জি, খুব বিপদ। আপাও বলছিলেন, আপনিও বলছিলেন, এবং আমি একটি তথ্য দেই। আমি সম্প্রতি আমাদের একটি খবর হয়েছে, আরাকান আর্মিরা প্রায় আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যায়, এবং সম্প্রতি 24 জন জেলে তাদের হাত থেকে ছাড়া পেয়েছে, এবং এর মধ্যে কয়েকজনের ইন্টারভিউ আমরা দেখেছি। একজন জেলে বলছে যে তাকে আরাকান আর্মিরা বলছে যে তোদের সেনাবাহিনীকে বলিস যে আমরা সেন্ট মার্টিনটাকে নিয়ে নিব। মানে আরাকান আর্মি এগুলো কেন বলছে আপা, কি মনে হয় আপনার কাছে? আচ্ছা, আপনি আরেকটা কথা ডক্টর রুবেল, আপনি যে বললেন যে রোহিঙ্গারা একটু ক্লারিফাই চাচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে মিলে আরাকানের সঙ্গে যুদ্ধ করছে।
কিন্তু না এটা হচ্ছে ইটস এ ট্র্যাপ, বা এটা প্রপোজাল হচ্ছে মিয়ানমার জান্তা গভর্নমেন্টের। হ্যাঁ তাই তো বলছি যে ওদের সঙ্গে মিলে আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ করছে, কিন্তু অনেক রিপোর্টে বলেছে যে ওদেরকে জোর করে নাকি নেওয়া হচ্ছে। না, জোর করে কাদেরকে নেওয়া হবে? জোর হচ্ছে জোর যারা করে মানে ইতিমধ্যে রাখাইনে আছে। ওরা তো রাখানেই আছে এখন। রাখাইনে আছে। কিন্তু আপনার এই দেশ থেকেও কিন্তু তারা যারা আছে নেতৃত্ব আমাদের এই ক্যাম্পগুলোতে, ওই যে আরসা। হারসা বলেন, আরসে বলেন, আরসো, হ্যাঁ, হ্যাঁ। রোহিঙ্গা সলিডারিটি আর্মি বলেন, এইরা কিন্তু হচ্ছে একরকম হচ্ছে জান্তা গভর্নমেন্টের সাথে ইউনিফিকেশনে যাচ্ছে। এবং ইটস মানে ডেঞ্জারাস ব্যাপার। এবং এটা কিন্তু এই কমপ্লেইনটা কিন্তু 2000 আপনার হচ্ছে 25 বা 24-25 এর কমপ্লেইন।